শুরুতেই আপনি আমাকে পাগল ভাববেন না। শুরুতে পাগল ভাবলে আমার গল্পটা আপনি মন দিয়ে শুনবেন না। আর শুনলেও তেমন গুরুত্ব দেবেন না। জগতের কোনো মানুষই পাগলদের কথা মন দিয়ে শোনে না। এমনকি সাইকিয়াট্রিস্টরাও না। অথচ পাগলদের কথা তাদেরই সবচেয়ে মন দিয়ে শোনার কথা। ঠিক না? সাইকিয়াট্রিস্টরা যে পাগলদের কথা মন দিয়ে শোনে না, তা কি করে টের পেলাম জানেন? আমার স্ত্রী একবার আমাকে এক সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেল। সে আগে আমাকে বলেনি তার কাছে নিয়ে যাচ্ছে। শুধু বলেছে তার দুঃসম্পর্কের ভাই। আমাদের বিয়ের সময় তিনি দেশে ছিলেন না বলে দেখা হয়নি। এখন দেশে ফিরেছেন। তার সঙ্গে দেখা করা সামাজিক দায়িত্ব। আমার স্ত্রীর ধারণা ছিল আগে থেকে সাইকিয়াট্রিস্ট বললে আমি হয়তো যেতে চাইব না। যাই হোক, আমি আমার স্ত্রীর সঙ্গে ভদ্রলোকের বাসায় গেলাম। মধ্যবয়স্ক একজন লোক। প্রচুর টাকা পয়সা আছে বলে মনে হলো। বসার ঘর সুন্দর করে সাজানো। রেনোয়ার কিছু ছবির সুন্দর রিপ্রোডাকশন দামি ফ্রেমে বাঁধিয়ে রাখা হয়েছে। দেখে হঠাৎ করে মনে হবে অরিজিনাল না। ভদ্রলোক আমাদের যত্ন করে বসালেন। আন্তরিকভাবে কথা বলা শুরু করলেন। আমি ছবি নিয়ে কথা বলছি। ভদ্রলোক হঠাৎ বললেন, এক সেকেন্ড, একটা জরুরি টেলিফোন করে আসি, কিছু মনে করবেন না। রাত ৮টার টেলিফোন করার কথা। ৯টা বেজে গেছে, আগে খেয়াল করিনি। সরি। তিনি টেলিফোন করতে গেলেন। ২০ মিনিট পর ফিরে এসে বললেন, তারপর বলুন, আমরা কোথায় ছিলাম যেন? আমি বললাম, আমরা গত বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলছিলাম। জার্মান ফুটবলার বেকেনবাওয়ারকে নিয়ে আলোচনা হচ্ছিল। ও আচ্ছা, বলুন। আমি বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলতে শুরু করলাম। অথচ আগে ছবি নিয়ে কথা বলছিলাম। প্রসঙ্গ পরিবর্তন ভদ্রলোক ধরতেই পারেননি। কারণ তিনি গুরুত্ব দিয়ে কিছু শুনছিলেন না। আমার স্ত্রী আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল। কারণ বিয়ের পরপরই তার ধারণা হলো আমার মাথায় কোনো সমস্যা আছে। এই ধারণা তার হতো না। হয়েছে আমার পারিবারিক ইতিহাসের কারণে। পাগলামির ব্যাপারটা আমাদের পরিবারে আছে। ৪০ বছর বয়সে আমার বাবার মস্তিষ্ক বিকৃতি হয়। তার ৪ বছর পর ঢাকার একটা মেন্টাল হোমে তার মৃত্যু ঘটে। আমার দাদিও পাগল ছিলেন। গভীর রাতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় আমাদের গ্রামের বাড়ির ছাদে চক্রাকারে দৌড়াতেন এবং খুবই আনন্দিত গলায় চেঁচাতেন, আমি ন্যাংটা। আমাদের গ্রামের বাড়িটি পাকা এবং চারিদিকে উঁচু দেয়াল। তারপরেও দূর থেকে ছাদের দৃশ্য দেখা যায়। কাজেই আমার দাদা পারিবারিক আব্রু বজায় রাখার জন্য ছাদের রেলিং অনেক উঁচু করে দিলেন। এই জাতীয় পারিবারিক ইতিহাসের কারণে আমার স্ত্রী যে আমাকে সন্দেহের চোখে দেখবে সেটাই স্বাভাবিক। তার সেই সন্দেহ আরও গাঢ় হলো যখন সে দেখল আমার আচার আচরণ অন্য ১০ জনের মতো না, খানিকটা আলাদা। যেমন প্রায় গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমি নিঃশব্দে ছাদে চলে যাই। ছাদে পাটি বিছিয়ে শুয়ে থাকি। তারা ভরা আকাশের দিকে তাকিয়ে শুয়ে থাকার আনন্দ অধিকাংশ মানুষ জানে না বলে তারা এই কাজটা করে না। এর মধ্যে পাগলামির কিছু নেই। অথচ আমার স্ত্রীর ধারণা আমার মাথা এলোমেলো। মাথা এলোমেলো না হলে কেউ কি তার নবপরিণীতা স্ত্রী ফেলে ছাদে শুয়ে থাকে? এক রাতে কি হয়েছে শুনুন। আমি ছাদে শুয়ে আছি। নেমেছে বৃষ্টি। কুকুর বেড়াল টাইপ বৃষ্টি। আমাদের ছাদটা ঢাকার রাস্তার মতো। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। আমি নাক ভাসিয়ে পানিতে শুয়ে আছি। আমার স্ত্রী এসে উপস্থিত। আমাকে দেখে সে আঁতকে উঠে বলল, এসব কি হচ্ছে? আমি বললাম, এসো আমার পাশে শুয়ে পড়ো। সে কাঁদো কাঁদো গলায় বলল, কেন? আমি বললাম, নাক ভাসিয়ে বৃষ্টির পানিতে শুয়ে থাকলেই বুঝবে কি হচ্ছে। খুবই মজা হচ্ছে। সে কি যে অবাক হয়েছিল, তার সেই অবাক দৃষ্টি আমার এখনো মনে আছে। কাউকে অবাক করতে পারলে আমার ভালো লাগে। বিয়ের পরপর লক্ষ্য করলাম আমার স্ত্রী আমাকে খানিকটা ভয় করতে শুরু করেছে। উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করছি। মনে করুন সে আমার জন্য চা নিয়ে এসেছে।
তখন যদি তার নাম ধরে ডাকি, সে এমন চমকে উঠবে যে হাত থেকে চায়ের কাপ উল্টে যাবে। কয়েকবার এরকম হয়েছে। একবার তো গরম চা পড়ে হাতে ফোস্কা পড়ে গেল। আমাদের বারান্দাটা অনেক বড়। সেই বারান্দায় আমি একবার একটা দড়ি সিলিং থেকে লাগাচ্ছি। কাজটা করছি চেয়ারে দাঁড়িয়ে। লক্ষ্য করলাম রূপা, ব্র্যাকেটে রূপা আমার স্ত্রীর নাম। আপনাকে এখনো মনে হয় তার নাম বলিনি। না বলার কিছু কারণ আছে বলেই বলিনি। কারণটা একটু পরে বলি। দূর থেকে আতঙ্কগ্রস্ত হয়ে ব্যাপারটা লক্ষ্য করছে। একসময় সে কাছে এসে বলল, "কি করছো?" আমি বললাম, "দড়ি ফিট করছি।" "কেন?" "ফাঁসিতে ঝুলবো বলে ভাবছি। আজ দিনটা শুভ। শুক্রবার ঝুলে পড়ার জন্য। এর চেয়ে ভালো দিন হয় না।" রূপা আ করে বিকট চিৎকার করে ফিট হয়ে পড়ে গেল। আমি তাকে বলার সুযোগই পেলাম না যে কাজটা করছি একটা দোলনা টানানোর জন্য। বেতের আসবাবপত্রের দোকানে সুন্দর চেয়ার পাওয়া যায়, যা দড়িতে ঝুলিয়ে দিলে ঝুলন্ত চেয়ার হয়। আমার ধারণা হয়েছিল গল্পের বই নিয়ে ঝুলন্ত চেয়ারে বসতে রূপার ভালো লাগবে। তখন আমি বুঝতে পারিনি রূপা আমাকে পুরোপুরি পাগল ধরে নিয়েছে। দড়িটা যে আমি চেয়ারে ঝুলানোর জন্য টানিয়েছি, তা কিছুতেই তাকে বিশ্বাস করানো গেল না। সে ধরেই নিল আমার মূল পরিকল্পনা ছিল ফাঁসিতে ঝোলা। শেষটায় মত পরিবর্তন করে আমি চেয়ার ঝুলিয়ে দিয়েছি। আমার জীবনযাপন পদ্ধতি আর ১০ জন মানুষের মতো না। তা ঠিক। আর ১০ জন মানুষের মতো না হওয়ার পেছনে যুক্তিও আছে। আর ১০টা মানুষ অফিস করে, ব্যবসা-বাণিজ্য করে। আমি কিছুই করি না। দিনরাত ঘরে থাকি। দিনরাত যে ঘরে বসে থাকে, তার মাথায় অদ্ভুত, অদ্ভুত ব্যাপার খেলা করবে। এটাই তো স্বাভাবিক। কথায় আছে না, আলসের চোখে কিলবিল করে আইডিয়া, উইপোকা বলে চল ভাই, তারে খাই গিয়া। আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে নিশ্চয়ই ইতিমধ্যে ধরে ফেলেছেন যে আমার অর্থবিত্ত প্রচুর আছে। আমাদের দেশের খুব কম মানুষের গ্রামের বাড়িতে দালান আছে। আমার যে আছে তা তো আগেই বলেছি। সে দালানটাও দেখার মতো। হুলুস্থুল ব্যাপার। গ্রিক আর্কিটেকচার টাইপ, বিশাল, বিশাল খাম্বা। আপনি রাজি হলে একবার আপনাকে দেখিয়ে নিয়ে আসবো। আমার বাবা ব্যবসা করতেন। তিনি ছিলেন ভাগ্যবান ব্যবসায়ী। যাতে হাত দিয়েছেন, তাতে ফুলে ফেঁপে একাকার হয়েছে। তাই বিপুল বিত্তের বড় অংশই তার মাথা খারাপ হবার পর আমাদের হাতছাড়া হয়ে যায়। তবে যা পাওয়া যায় তাও কম না। ঢাকা শহরে ২টি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে। আমি যার মালিক। ব্যাংকে নগদ অর্থের পরিমাণও কম না। সেই অর্থে যেহেতু হাত দেয়া হয় না, তা দিনে, দিনে বেড়ে একটা হুলস্থুল অবস্থার সৃষ্টি করেছে। হুলস্থুল শব্দটা আমি ঘন, ঘন ব্যবহার করি। কিছু মনে করবেন না। এটা আমার মুদ্রা দোষ। মুদ্রা দোষটা পেয়েছি বাবার কাছ থেকে। তিনি বলতেন, হুলুস-তুলুস। আমি থাকি পুরন ঢাকায় আমার দাদাজানের আদি বাড়িতে। বাড়িটি ছোট এবং দোতলা, তবে অনেকখানি জায়গা নিয়ে। গাছগাছড়ায় জঙ্গলের মতো হয়ে থাকে। সেই গাছগুলোতে ৪টা বাদর থাকে। বাদরগুলির সঙ্গে গল্প করে আমার অনেকটা সময় কাটে। আমার কথাবার্তা এরা বেশ আগ্রহ নিয়ে শোনে এবং আমার ধারণা এরা খানিকটা বুঝতেও পারে। মানুষের সঙ্গে আমরা যখন গল্প করি তখন কি হয়? যে শ্রোতা সে কিছুক্ষণ পরপরই হুম দিয়ে একটা গল্প চালিয়ে নিতে সাহায্য করে। আমার বাদর বন্ধুরাও তাই করে। গল্প বলার সময় খানিকক্ষণ পরপর হুম জাতীয় শব্দ করে এবং মাথা নাড়ে। এদের সময় দেওয়াটাও রূপা আমার পাগলামির প্রকাশ বলেই ধরে নিল। যখন আমি বাদরের সঙ্গে গল্প করতাম, সে জানালা দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখত। আমি তাকালেই জানালার পর্দা ফেলে দিত। বেঁচে থাকার জন্য যাকে কোনো রকম কাজকর্ম করতে হয় না, তার জীবনযাপন পদ্ধতি একটু আলাদা হবে, সেটাই স্বাভাবিক। রূপার কাছে এই স্বাভাবিক ব্যাপারটাই অস্বাভাবিক মনে হলো। সে বাস করতে লাগলো ভয়াবহ আতঙ্কের মধ্যে। আমি তেমন গুরুত্ব দিলাম না। আমার ধারণা ছিল সে দ্রুত আমার আচার আচরণে অভ্যস্ত হয়ে যাবে। আমি তার মনের সন্দেহ দূর করার তেমন চেষ্টাও করলাম না। তবে লক্ষ্য করলাম আমাকে সুস্থ করে তোলার প্রবল চেষ্টা সে চালাচ্ছে। যেমন এক রাতে ঘুমোতে যাবার সময় সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, "এই ট্যাবলেটটা খেয়ে ঘুমাও।" আমি বললাম, "কি ট্যাবলেট?" "ফ্রিজিয়াম। খেলে আরামে ঘুমোবে।"
এক ঘুমে রাত কাবার হয়ে যাবে। আমার ঘুমের তো কোনো সমস্যা নেই। আমি এক ঘুমেই রাত কাবার করে ফেলি। শুধু রাত না, দিনেরও খানিকটা অংশ কাবার করি। সকাল ৯টার আগে ঘুম থেকে উঠি না। কাজেই তুমি নিশ্চিত থাকতে পারো যে আমার ঘুমের কোনো সমস্যা নেই। সমস্যা আছে। প্রায় তুমি রাতে ছাদে শুয়ে থাকো। ঘন্টা খানিক বা ঘন্টা ২ শুয়ে থাকি। তাতে আমার কোনো অসুবিধা তো হয় না। দিনে ঘুমিয়ে পুষিয়ে নেই। প্লিজ খাও না। আমাকে ট্যাবলেট খাওয়ানোর বুদ্ধি তোমাকে কে দিয়েছে? তোমার বড় আপা? রূপা চুপ করে রইল। তার মানে রূপার বড় বোন সাথী এই কাণ্ড করেছে। রূপারা ৩ বোন। বড় বোন ডাক্তার। মিডফোর্ড হাসপাতালের সঙ্গে যুক্ত। সবচেয়ে ছোটটিও ডাক্তার হবার চেষ্টায় আছে। ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী। রূপা পড়েছে ইংরেজি সাহিত্য। এরা নিতান্তই মধ্যবিত্ত পরিবারের। বাবা পোস্টাল সার্ভিসে ছিলেন, বর্তমানে রিটায়ার করেছেন। মালিবাগে তাদের ছোট দোতলা বাড়ি আছে, যার দোতলাটা ভাড়া। সংসার চলছে পেনশনের টাকায় এবং বাড়ি ভাড়ার টাকায়। বিয়ের পর ওই বাড়িতে আমি মাত্র ২ বার গিয়েছি। তৃতীয়বার যাবার রুচি হয়নি। ওরাও আমাকে নিতে চায়নি। সম্ভবত রূপার মতো তাদের পরিবারের সবার ধারণা আমি উন্মাদ বিশেষ। শেষবারের মতো যখন ও বাড়িতে গেলাম, আমার শ্বশুর সাহেব সারাক্ষণ তটস্থ হয়ে রইলেন। সাপুড়ে সাপের খেলা দেখাবার সময় দর্শকরা সাপের দিকে যেমন চোখে তাকায়, শ্বশুর সাহেবের দৃষ্টিও সেরকম। তিনি অনেক ইতস্তত করে বললেন, বাবা, তুমি শুনলাম দিনরাত বাড়িতে থাকো, কখনো বের হও না। আমি বললাম, ঠিকই শুনেছেন, বাইরে বেরোবার প্রয়োজন হয় না বলে বের হই না। তাছাড়া ভিড় হইচই আমার পছন্দ হয় না, মাথা ধরে যায়। তবু লোকজনের সঙ্গে মিশলে মন প্রশান্ত থাকে। আমার মন প্রশান্তই আছে। তা ঠিক। অবশ্যই ঠিক। অবশ্যই ঠিক। তবে জানো কি বাবা, বাইরে ঘোরাঘুরি করলে শারীরিক পরিশ্রম হয়, তাতে রাতে সুনিদ্রা হয়। সুনিদ্রা আমাদের জন্য প্রয়োজন। আমার নিদ্রা নিয়ে কোনো সমস্যা নেই। আমার সুনিদ্রাই হয়। রূপা বলছিল, রাতে তুমি ছাদে বসে থাকো। ঠিক বলেনি। রাতে ছাদে অল্প কিছু সময় কাটাই। তাও বসে থাকি না, শুয়ে থাকি। কেন? এমনি, কোনো কারণ নেই। রূপা বলেছিল তুমি নাকি বাদরের সঙ্গে কথা বলো। মাঝে মাঝে বলি। কি কথা বলো? নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কথা বলি না। যখন যা মনে আসে বলি। ও, আচ্ছা। আপনি আমাকে আর কিছু জিজ্ঞেস করতে চান? না। আমার শ্বশুর সাহেব পুরোপুরি ঝিম মেরে গেলেন। তার ঝিমন্ত ভাব আরও বাড়াবার জন্য বললাম, শ্রোতা হিসেবে বাদর খুব ভালো। শ্বশুর সাহেব বিড়বিড় করে বললেন, তাই নাকি? আমি বললাম, জি, এরা খুব মন দিয়ে কথা শোনে। শ্বশুর সাহেব ঝিমধরা গলায় বললেন, ও, আচ্ছা, ভালো। কর্মহীন মানুষ নিজেদের ব্যস্ত রাখার জন্য নানান ধরনের কাজ খুঁজে বের করে। আমার বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি অনেক কিছুই করতাম। বাদুড়দের সঙ্গে গল্প করার কথা তো আগেই বলেছি। আমার অফুরন্ত অবসরের একটা বড় অংশ বই পড়ে কাটত। তারপরেও হাতে প্রচুর সময়। এই সময়টা এক এক সময় এক এক কাজে লাগাতাম। বাইরের মানুষের কাছে এই কাজগুলিকে পাগলামি মনে হতে পারে। রূপার তাই মনে হতো। হয়তোবা আপনারও তাই মনে হবে। একটা উদাহরণ দিই। একবার বইয়ে পড়লাম ইউপাস্ট্রির কথা। অতি বিষাক্ত গাছ। মাত্র ২.৫ ফুট লম্বা হয়। পাওয়া যায় জভা দ্বীপে। গাছগুলি এতই বিষাক্ত যে এই গাছ যেখানে জন্মায় তার আশেপাশের ২ মাইলের ভেতর কোনো বড় গাছ তো দূরের কথা, ঘাসও জন্মাতে পারে না। জীবজন্তু পশু পাখি কেউ এর ধারের কাছে আসতে পারে না। বিষের জ্বালায় মৃত্যুবরণ করে। এই গাছের চারপাশ ধুধু মরুভূমি হয়ে যায়। আমার মাথায় খেয়াল চাপলো, এরকম গাছ একটা পাওয়া গেলে কেমন হয়। খোঁজ খবর করে জানলাম সেটা সম্ভব নয়। ভাবলাম পরিচিত কোনো গাছকে বিষাক্ত করা যায় কিনা। কিছুদিন সেই চেষ্টা চলল। নানান জাতের বিষ এনে পানিতে গুলে টবে রাখা গাছে দিয়ে দিই। দিন চারেকের মধ্যে গাছগুলি মরে যায়। মানুষের জন্য ক্ষতিকর বিষ দেখা গেল, গাছের জন্য ক্ষতিকর। সেখান থেকে মাথায় চিন্তা এলো, গাছকে পানির বদলে মানুষের রক্ত দিলে কেমন হয়।
এতে গাছের কি কোনো পরিবর্তন হবে? যদি হয় তাহলে কি জাতীয় পরিবর্তন হবে? সমস্যাটা নিয়ে বেশ কিছুদিন ভাবলাম। দেখা গেল মানুষের রক্ত দেওয়ার কিছু সমস্যা আছে। প্রধান সমস্যা, রক্ত জমাট বেঁধে যায়। জমাট বাঁধা রক্ত পানির মতো মাটির ভেতর যেতে পারে না। দ্বিতীয় সমস্যা, রক্ত পাবো কোথায়? দুটি সমস্যারই সুন্দর সমাধান বের করলাম। ব্লাড ব্যাংকের রক্ত টাকা দিয়ে কিনলেই হয়। এই রক্ত প্লাস্টিকের ব্যাগে ভরা থাকে, অ্যান্টিকোয়াগুল্যান্ট দেয়া থাকে বলে রক্ত জমাট বাঁধে না। টাকা এবং যোগাযোগ থাকলেই এই রক্ত পাওয়া যায়, কোনো সমস্যা নয়। দুটোই আমার আছে। রক্তের 1 লিটারের 10টি ব্যাগ কিনে আনলাম। টবে পোতা একটা পেয়ারা গাছের গোড়ায় রোজ 1 লিটার করে বি পজিটিভ রক্ত দেই। তৃতীয় দিনের দিন রূপা জিজ্ঞেস করলো, এইসব কি? আমি বললাম, রক্ত, মানুষের রক্ত। রূপা হতভম্ব গলায় বলল, রক্ত গাছে দিচ্ছ কেন? দেখছি গাছের কোনো পরিবর্তন হয় কিনা। রূপার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, তুমি অসুস্থ, তুমি অসুস্থ। আমি মোটেই অসুস্থ না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। রূপা বলল, তুমি ভয়ঙ্কর অসুস্থ এবং তুমি তা জানো না। আমি রূপাকে কিছুতেই বুঝাতে পারলাম না যে আমি মোটেই অসুস্থ না। মানুষ হিসেবে আমি বুদ্ধিমান এবং দয়ালু। রূপা বলল, আমার মনে হয় না আমি তোমার সঙ্গে বাস করতে পারবো। আমি বললাম, তুমি অবশ্যই আমার সঙ্গে বাস করতে পারবে, তোমার কোনো সমস্যাই হবে না। এই পরীক্ষা যদি বন্ধ না করো আমি থাকবো না। আমি পরীক্ষা বন্ধ করে দিলাম। রূপা চলে যাবে এই ভয়ে যে বন্ধ করলাম তা না। পঞ্চম দিনের দিন গাছটা মরে গেল। তবে মজার ব্যাপার হচ্ছে, গাছটা চতুর্থ দিনে অন্যরকম হয়ে গিয়েছিল। পাতাগুলি হয়েছিল নীলচে এবং কাণ্ডটা হয়ে গেল ঘোর কৃষ্ণবর্ণের। রক্তের কারণে যে গাছ মরে গেছে তা কিন্তু না, বরং গাছটাকে অনেক বেশি সজীব লাগছিল। গাছটা মারা গেল পিঁপড়ার আক্রমণে। রক্তের লোভে ঝাঁকে ঝাঁকে পিঁপড়া এসে গাছটাকে আক্রমণ করলো। গাছের শিকড় কেটে লণ্ডভণ্ড করে দিল। আমি ঠিক করলাম এই পরীক্ষাটা আমি আবার করব। এইবার করব এমনভাবে যেন পিঁপড়া গাছ আক্রমণ করতে না পারে। টমেটো গাছ নিয়ে পরীক্ষা করা হবে। কন্ট্রোলড এক্সপেরিমেন্ট। 8টা গাছ থাকবে, 4টায় পানির বদলে রক্ত দেওয়া হবে, 4টায় পানি। টমেটো হবার পর খেয়ে দেখা হবে টমেটোর স্বাদের কোনো পরিবর্তন হয়েছে কিনা। গাছের পরীক্ষার পর পর রূপা আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেল। যে কথা আপনাকে শুরুতে বলেছি। ভদ্রলোক নানান প্রশ্ন করলেন, খুব চালাকি ধরনের প্রশ্ন, যাতে আমি বুঝতে না পারি ব্যাপারটা কি। আমি প্রতিটি প্রশ্নের এমন জবাব দিলাম যে ভদ্রলোক মোটামুটি বিভ্রান্ত হয়ে গেলেন। ভদ্রলোকের প্রশ্নের এবং আমার উত্তরের কিছু নমুনা দেই। প্রশ্ন, আপনি কি দুঃস্বপ্ন দেখেন? উত্তর, হ্যাঁ। প্রশ্ন, প্রতি রাতেই দেখেন? উত্তর, হ্যাঁ। প্রশ্ন, একই দুঃস্বপ্ন ঘুরে ফিরে দেখেন না এক এক দিন এক এক দুঃস্বপ্ন? উত্তর, একই দুঃস্বপ্ন ঘুরে ফিরে দেখি। প্রশ্ন, কি দেখেন? উত্তর, দেখি আমি মাছ কুটছি। মাছটা পরিচিত মনে হচ্ছে। আমি খুব চিন্তিত, মাছ আবার পরিচিত হবে কি করে। ভালো করে তাকিয়ে দেখলাম এটা আসলে মাছ না, আমি একটা মানুষকে কেটে কুচি কুচি করছি। সেই মানুষটা আর কেউ না, আমি নিজে। আমি খুব ঘাবড়ে যাই, তারপর রান্না চড়াই। নিজেকেই নিজে রান্না করি, তারপর খেতে বসি। নিজেকেই নিজে খাই। খেতে গিয়ে দেখে টেস্ট পাচ্ছি না, রান্না ভালো হয়নি, লবণ বেশি হয়েছে। প্রশ্ন, আমার মনে হচ্ছে এই স্বপ্নটা আপনি বানিয়ে বানিয়ে বললেন। উত্তর, ঠিক ধরেছেন। প্রশ্ন, এটা কেন করলেন? উত্তর, খুব অদ্ভুত কিছু দুঃস্বপ্ন আমি দেখতে চাই কিন্তু দেখতে পারি না। সাধারণ দুঃস্বপ্ন দেখি, এই জন্যই মাঝে মাঝে আমি দুঃস্বপ্ন কল্পনা করি। প্রশ্ন, সাধারণ দুঃস্বপ্ন বলতে কি বোঝাচ্ছেন? উত্তর, সেটা আপনাকে বলবো না ভাই, বললে আপনি হাসবেন। প্রশ্ন, আপনি কি অন্ধকারকে ভয় পান? উত্তর, না, ভয় পাই না, আলো ভয় পাই। প্রশ্ন, আলো ভয় পান মানে? উত্তর, দিনের বেলা কেমন জানি ভয় ভয় করে, সূর্য ডোবার পর ভয়টা কেটে যায়। প্রশ্ন, আপনার স্ত্রী বলছিলেন আপনি বাদরদের সঙ্গে কথা বলেন, এটা কি সত্যি? উত্তর, অবশ্যই সত্যি, সে বানিয়ে বানিয়ে কথা বলবে কেন? রূপা মিথ্যা কথা বলার মেয়ে না। প্রশ্ন, বাদরের সঙ্গে কি নিয়ে কথা বলেন? উত্তর, বেশিরভাগ সময় জোকস বলি, এরা জোকস ধরতে পারে, হাসে। প্রশ্ন,
বাদর হাসে? উত্তর: অবশ্যই হাসে। বাদরের সঙ্গে মানুষের মিল সবচেয়ে বেশি। ওরাও তো মানুষের মতো কাঁদে এবং হাসে। বাদরের হাসি খুবই অদ্ভুত। এরা শরীর দুলিয়ে হাসে। হাসার সময় একজন আরেকজনের গায়ে ধাক্কা দেয়। বাদরের হাসি কখনো শুনেছেন? সাইকিয়াট্রিস্ট বললেন, না। আমি বললাম, শুনতে চান? তিনি বললেন, হ্যাঁ, শুনতে চাই। আমি বললাম, তাহলে কোনো একদিন আমার বাসায় চলে আসুন। আমি আপনাকে বাদরের হাসি শুনিয়ে দেব। ভদ্রলোক বললেন, অবশ্যই আসবো। আমার ছোট ছেলেটাকে সঙ্গে করে নিয়ে আসবো। সে মজা পাবে। আমি বললাম, ভাবিকেও সঙ্গে নিয়ে আসুন, উনিও মজা পাবেন। জন্তুদের কাণ্ডকারখানা দেখলে মহিলারাই সবচেয়ে বেশি মজা পান। সাইকিয়াট্রিস্ট বুঝতে পারলেন না যে আমি এখন প্রশ্ন করা শুরু করেছি এবং তিনি উত্তর দিচ্ছেন। পাশার দান উল্টে গেছে। আমি: বাদর ছাড়াও আরও একটা প্রাণী হাসতে পারে, তার নাম জানেন? সাইকিয়াট্রিস্ট: না। আমি: প্রাণীটার নাম বাঘ। জিম করবেট তার শিকারের বইয়ে বাঘের হাসির কথা বলেছেন। রানীক্ষেতের মানুষ খেকো বাঘিনীর অংশে লেখা আছে। জিম করবেট পড়েছেন? সাইকিয়াট্রিস্ট: না। আমি: জিম করবেটের নাম শুনেছেন? সাইকিয়াট্রিস্ট: না। আমি: জিম করবেট পড়তে চাইলে আমি আপনাকে দিতে পারি। আমার লাইব্রেরিতে আছে। দেবো এনে? সাইকিয়াট্রিস্ট: আচ্ছা। কথাবার্তা শেষে ভদ্রলোক আমাকে একগাদা ঘুমের ওষুধ দিয়ে দিলেন। বিছানাতে যাবার ১ ঘন্টা আগে ২টা করে ট্যাবলেট খেতে হবে। আমি বললাম, ভাই, আমার তো ঘুমের কোনো সমস্যা নেই। বিছানায় যাবার সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে পড়তে পারি। ইচ্ছা মৃত্যুর মতো আমার হলো ইচ্ছা ঘুম। ঘুম আমার সমস্যা না। তিনি বললেন, সমস্যা না হলেও খাবেন। আমি বললাম, আপনি যখন খেতে বলছেন তখন অবশ্যই খাবো। আপনার নার্ভ যাতে ঠান্ডা থাকে, নিউরোলজিক্যাল কানেকশনে যেন গন্ডগোল না হয় তার জন্য এই ওষুধগুলো দিয়েছি। আমি বললাম, থ্যাংক ইউ। ডাক্তার সাহেব বললেন, আমি আমার মোবাইলের একটা নাম্বার দিচ্ছি। যে কোনো সমস্যায় টেলিফোন করবেন। আমি কখনো মোবাইল অফ করি না। রাতেও টেলিফোন করতে পারবো? অবশ্যই পারবেন। গভীর রাতে টেলিফোন করলে বিরক্ত হবেন না তো? কি আশ্চর্য কথা, বিরক্ত হব কেন? রাতে ঘুম ভেঙে টেলিফোন ধরতে হলে অনেকে বিরক্ত হন। সবচেয়ে বেশি বিরক্ত হন ডাক্তাররা। আমি কখনো বিরক্ত হই না, কারণ পেশেন্টের কথা শোনা আমার ডিউটি। ভদ্রলোক সত্যি সত্যি বিরক্ত হন কিনা তা দেখার জন্য আমি সেই রাতেই টেলিফোন করলাম। সময় 2:10। অনেকবার রিং হবার পর ভদ্রলোক টেলিফোন ধরলেন। ঘুম ঘুম গলায় বললেন, কে? আমি বললাম, ভাই, আমার নাম ফখরুদ্দিন চৌধুরী। আজ সন্ধ্যায় রূপা আমাকে নিয়ে আপনাদের বাসায় গিয়েছিল। রূপা অবশ্য বলছিল আপনি তাদের দুঃসম্পর্কের আত্মীয়। এখন বুঝতে পারছি ঘটনা তা না। আপনি একজন পাগলের ডাক্তার। পাগলের ডাক্তার এ ধরনের কথা বলবেন না। পাগল বলে কিছু নেই। মানসিক ব্যাধিগ্রস্ত মানুষকে পাগল বলা সামাজিক অপরাধ। সরি। বলুন, কি ব্যাপার? এত রাতে টেলিফোন করেছেন কেন? সমস্যা কি? আপনি বলেছিলেন আমি যেকোনো সময় আপনাকে টেলিফোন করতে পারি। আপনি বিরক্ত হবেন না। কি জন্য টেলিফোন করেছেন কাইন্ডলি বলুন? ঘুম থেকে উঠে টেলিফোন ধরেছি। ঘুম বিষয়ক একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? মানুষের জন্য ঘুমের ওষুধ আছে। গাছের জন্য কি এ ধরনের ওষুধ আছে? কি বলতে চাচ্ছেন বুঝতে পারছি না। এমন কোনো ওষুধ কি আছে যা খেলে গাছ ঘুমিয়ে পড়ে? গাছ যে ঘুমায় তা আমরা জানি। কিছু কিছু গাছ, যেমন তেঁতুল, সন্ধ্যাবেলায় পাতা বন্ধ করে দেয়। আমি জানতে চাচ্ছি, এমন কোনো ওষুধ কি আছে যা খেলে দিনে দুপুরে গাছ ঘুমিয়ে পড়বে? এটাই আপনার প্রশ্ন? জি। এই প্রশ্ন করার জন্য রাত ২টার সময় টেলিফোন করেছেন? জি। আমি এই প্রশ্নের জবাব জানি না। বলেই ভদ্রলোক টেলিফোন লাইন কেটে দিলেন। আমি রাত ৩:৩০টার দিকে আবার টেলিফোন করলাম। আমার ধারণা ছিল ভদ্রলোক টেলিফোন ধরবেন না। মোবাইলে আমার নাম্বার দেখেই সাবধান হয়ে যাবেন। কিন্তু তিনি ধরলেন। আমি বিনীত ভঙ্গিতে বললাম, ভাই, ভালো আছেন? তিনি জড়ানো গলায় বললেন, কে? আমার নাম ফখরুদ্দিন। রূপার সঙ্গে সন্ধ্যায় আপনার বাসায় গিয়েছিলাম। কি ব্যাপার? একটা প্রশ্ন ছিল। আপনি দয়া করে ঘুমোতে যান। প্রশ্নটার উত্তর জানার জন্য মনের ভেতর খুঁতখুঁতানি তৈরি হয়েছে। ওটা দূর না হলে ঘুম আসবে না। কি প্রশ্ন বলুন? গাছ বিষয়ক একটা প্রশ্ন। গাছের জীবন আছে, এটা তো আমরা জানি। আমাদের মধ্যে কেউ কেউ যেমন পাগল হয়ে যায়, গাছের বেলায় কি সেরকম হতে পারে? আমবাগানের একটা আম গাছ পাগল হয়ে গেল, এরকম। ১০টা আম গাছ ভালো, একটা আম গাছ বদ্ধ উন্মাদ।
কিংবা আপনাদের পরিভাষায় মানসিক ব্যাধিগ্রস্ত। ভদ্রলোক টেলিফোন অফ করে দিলেন। রাত ৪টার দিকে আবার করলাম, তখনও টেলিফোন অফ। ভোর ৫টায় করলাম, তখনও অফ। রবার্ট ব্রুসের মতো অসীম ধৈর্যে আমি টেলিফোন করেই যেতে থাকলাম। একসময় না একসময় তিনি তার মোবাইল অন করবেন, তখন যেন তার সঙ্গে কথা বলা যায়। সকাল ৯:৩০ তিনি টেলিফোন ধরলেন। বিরক্ত গলায় বললেন, কে? আমি বললাম, ভাই, আমার নাম ফখরুদ্দিন চৌধুরী। রূপাকে নিয়ে গতকাল সন্ধ্যায়। বাক্য শেষ করার আগেই ভদ্রলোক টেলিফোন লাইন কেটে দিলেন। সারাদিনে তিনি আর টেলিফোন চালু করলেন না। আমি অবশ্য সারাদিন চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। কর্মহীন মানুষদের ধৈর্য ভালো হয়। যে কোনো তুচ্ছ কাজে তারা লেগে থাকতে পারে। এরা খুব ভালো বর্ষেল হয়। ছিপ ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে পারে। পুকুরে মাছের ঘাই শুনে বলে দিতে পারে কি মাছ, কত বড় মাছ। কর্মহীন মানুষ বার্ড ওয়াচার হয়। দূরবীন হাতে ঘন্টার পর ঘন্টা গাছের দিকে তাকিয়ে থাকতে পারে। মা পাখি শিশুদের খাওয়াচ্ছে, দিনে কবার খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে, সব তারা জানে। তাদের যদি জিজ্ঞেস করেন, বলুন তো দেখি, এক শ্রেণীর বক আছে যাদের থুতনিতে ছাগলের দাড়ির মতো দাড়ি। দাড়িওয়ালা বকদের নাম কি? তারা সঙ্গে সঙ্গে বলবে, নাম মেছো বক। এরা আমার মতো বই পড়া জ্ঞানী হয়। রাজ্যের বই পড়ে পড়ে মাথার স্মৃতিকোষ অর্থহীন জ্ঞানে বোঝাই করে রাখে। কেউ দর্শনের বই পড়ে পড়ে হয় দার্শনিক, কেউ গাছপালার বই পড়ে পড়ে হয় বোটানিস্ট। ইউনিভার্সিটির পাশ করা বোটানিস্টকে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা স্যার, ভুঁই আমলা গাছের নাম জানেন? তারা ভ্রু কুঁচকে বলবেন, ভুঁই আমলা? দেশি গাছ? সায়েন্টিফিক নাম কি বলুন তো? একজন শখের স্বশিক্ষিত বোটানিস্টকে জিজ্ঞেস করুন, তিনি সঙ্গে সঙ্গে হাসি মুখে বলবেন, ও আচ্ছা, ভূমি আমলা, ভূমি আমলকির কথা বলছেন। কেউ কেউ আবার একে বলেন ভূধাত্রী। অন্য আরেকটা নাম আছে তমালিকা, ইউফোরবিয়াসি পরিবারের গাছ। বৈজ্ঞানিক নাম ফিল্যান্থাস ফ্রেটারেটাস। কেন চিনব না?